পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটে জায়গায় নিজের স্ত্রীকে একা ছাড়বেন না, তাহলে ঘটতে পারে অনেক বড় বিপদ। অনেক আগেকার কথা, এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিল। তখন তারা এক রাজ্যের সীমানায় পৌঁছায়। তখন কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয়। সেই ডাকাতগুলো ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা ছিল সব নিয়ে চলে যায়। এভাবেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল। ডাকাত চলে গেলে ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে খুব চিন্তায় পড়লেন। ভাবতে লাগলেন, এখন কি করব? অচেনা শহর, অচেনা মানুষ। এমন অবস্থাতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল, কারণ নতুন শহর অর্থই সবকিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে শহরের দিকে এগোতে লাগলেন। তাদের মনে চিন্তা ঘুরছিল, এখন ব্যবসা করবে কিভাবে। তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুঠির দেখতে পেল। ব্যবসায়ী ও তার স্ত্রী সেই কুটিরের দিকে চলে গেলেন। তার পাশেই দেখতে পেলেন এক সাধু মহারাজ একটি গাছের তলায় বসে শিষ্যদের উপদেশ দিচ্ছেন। সাধু বাবাকে দেখে ব্যবসায়ী ভাবলেন, কেননা আমার সমস্যাটা সাধু মহারাজকে বললে হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সাধু মহারাজের কাছে গেলেন এবং তার সমস্যার কথা জানালেন। তিনি বললেন, মহারাজ, যদি কোনোভাবে আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর এই কথা শুনে সাধু মহারাজ তার প্রতি সহানুশীল হলেন এবং নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর ব্যবসায়ীকে তার কাছে যাওয়ার উপদেশ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং হাত জোর করে বললেন, আমার কিছু অর্থের প্রয়োজন। শেঠজি বললেন, আপনার কাছে বন্ধক রাখার মতো কি আছে? ব্যবসায়ী বললেন, আমার কাছে আমার স্ত্রী ছাড়া আর কিছুই নেই। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। আমি ব্যবসা করে আপনার টাকাটা সুদ সহকারে ফিরিয়ে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে যাব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে সে রাজি হয়ে গেলেন। তিনি টাকা দিয়ে দিলেন। তার বিনিময়ে ব্যবসায়ী স্ত্রীকে তার কাছে রেখে দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা দিলেন। তিনি সেই টাকা সরষার ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের কাছে থেকে কম দামে সরিষা কিনে বাজারে বেশি দামে সেটা বিক্রি করত। এভাবেই ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করলেন। এক বছর পর অর্থাৎ 12 মাস পরে ব্যবসায়ী আবার ওই রাজ্যে ফিরে এলেন যেখানে তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী ওই রাজ্যে গিয়ে সোজা সেটের কাছে গেলেন। বললেন, শেঠজি, আপনার হিসাব করে নিন আর আমার থেকে টাকা নিয়ে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। এটি শুনে শেঠ বললেন, আমি তোমাকে কিভাবে যে বলবো, 2 মাস আগের কথা। তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তোমার স্ত্রীকে অনেক বৈদ্য দেখিয়েছি, তারপরেও তাকে বাঁচাতে পারিনি। শেঠের মুখে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন। কিছুক্ষণ শোক করে নিজেকে সামলে নিয়ে বললেন, শেঠজি, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। তবুও দয়া করে আমার থেকে টাকাটা নিয়ে নিন, যাতে মনে হয় আমি আমার ঋণ শোধ করতে পেরেছি এবং আমি আমার স্ত্রীকে বন্ধক রাখার হাত থেকে মুক্ত করেছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন, আমি আপনার থেকে সেই টাকা কি করে নিই? কারণ তোমার স্ত্রী তো এখন আমার কাছে আর নেই। সেই টাকার দাবি কিভাবে করতে পারি? যখন আমি তোমার আমানত তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার ঋণ নেওয়ার অধিকার নেই আমার। ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন, শেঠজি, টাকা নিয়ে নিন। শেঠ যে কোনো টাকা নিলেন না। শেষমেশ হতাশ হয়ে ব্যবসায়ী ওখান থেকে চলে গেলেন। হঠাৎই তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ আগের মতোই গাছের নিচে বসে তাদের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ী মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন। সাধু মহারাজের উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে খুলে বললেন। সাধু মহারাজ ছিলেন একজন সিদ্ধ পুরুষ। ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ বললেন, ভাই, সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে। সে হয়তো তোমার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছে বা কোনো আত্মীয়র বাড়ি
বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, এখানকার রাজার কাছে চলে যাও, গিয়ে প্রার্থনা করো যে হে মহারাজ, আমার স্ত্রীকে সেই শেঠজির কাছে থেকে ফিরিয়ে দিন, কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। তিনি নিশ্চয়ই সেই শেঠের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। রাজ দরবারেই তোমার বিচার হবে। সাধু মহারাজের এমন কথা শুনে ব্যবসায়ী একটু নিশ্চিন্ত হলেন। ব্যবসায়ী সাধু মহারাজের এমন উপদেশ পেয়ে মহারাজের কাছে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করে বললেন, দয়া করে শেঠের কাছে থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। ব্যবসায়ীর এমন কথা শুনে রাজা সেই শেঠকে নিজের দরবারে ডাকলেন। বললেন, এটা কি সত্যি ব্যবসায়ীর কিছু অর্থের জন্য তার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখে গিয়েছিলেন? শেঠ বললেন, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর এই কথা একদম সত্য। রাজা আবার বললেন, তাহলে তুমি কেন তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না? সে বলল, কিভাবে দেব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী 2 মাস আগেই মারা গেছে। এখন তো আমি ধর্মরাজের কাছে থেকে গিয়ে তার স্ত্রীকে তো ফিরিয়ে আনতে পারবো না। রাজা আবার বললেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে ব্যবসায়ীর স্ত্রী সত্যিই মারা গেছে? শেঠ আত্মবিশ্বাসের সাথে বললেন, হ্যাঁ মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া সেই 4 জন ব্যক্তি যারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন তারাই সাক্ষী দিতে পারবে। শেঠ এতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলল যে রাজা বিশ্বাস করে নিলেন শেঠ সত্যি বলছে। এরপর রাজা ব্যবসায়ীকে বললেন, দেখো ভাই, তোমার স্ত্রী যদি বেঁচে থাকতো নিশ্চয়ই তোমার স্ত্রীকে ফিরিয়ে দিতাম। এভাবেই রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন। এরপর ব্যবসায়ী আবার মন খারাপ করে সেই সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং রাজদরবারে যা কিছু হয়েছিল সবকিছু খুলে বললেন। সব শুনে জ্ঞানী মহারাজ বললেন, আমি ভাবিনি যে রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারে। আমি খুবই দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু শেঠের কথাই বিশ্বাস করেছেন। এখন আমার কথা শোনো, আবার রাজার কাছে যাও, তাকে গিয়ে বলো 3 ঘন্টার জন্য আমাকে সিংহাসনে বসার অনুমতি দিতে। তাহলে আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করতে হয়, ন্যায়ের প্রকৃত অর্থ কি। সাধু মহারাজের এই কথা শুনে ব্যবসায়ী রাজদরবারে গেলেন, সঠিকভাবে কথাগুলো রাজাকে জানালেন। সব শুনে রাজা জানালেন, 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো বাধা নেই। এতে যদি তোমার ন্যায় হয় তাহলে আমি 3 ঘন্টার জন্য আমি আমার সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দেব। তুমি তাকে রাজদরবারে নিয়ে আসো। রাজার এই আশ্বাস নিয়ে তিনি সাধু মহারাজকে রাজদরবারে নিয়ে এলেন। সাধু মহারাজ আসার পর রাজা সেই সিংহাসন সাধু মহারাজের জন্য অর্পণ করলেন। সাধু মহারাজ সিংহাসনে বসার পর শেঠকে রাজদরবারে উপস্থিত করার অনুমতি দিলেন। শেঠ দরবারে আসার পর সাধু মহারাজকে বললেন, শেঠজি, আপনি কি বললেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে 2 মাস আগেই মারা গেছে এবং যে এই মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে। এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি? সেই রাজার আসনে বসে থাকা সাধু মহারাজ রাজা ভেবে তার আদেশ অনুসারে সাক্ষীদের রাজদরবারে হাজির করলো। সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলেন। সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বলো ভাই, তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলেন? চিকিৎসক বললেন, জি হুজুর, আমি এই ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলাম। সাধু মহারাজ আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছে? আচ্ছা বলো তো, তুমি কি ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করতে শেঠের বাড়িতে যেতে নাকি শেঠ তোমার কাছে থেকে ওষুধ নিয়ে যেত? রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন, মহারাজ, শেঠজি নিজেই এসে আমার বাড়ির থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ বললেন, তার মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে ব্যবসায়ী স্ত্রীর জন্য শেঠ ওষুধ নিয়ে যেত নাকি অন্য কারো জন্য? চিকিৎসক একটু সংকোচ হয়ে বললেন, হ্যাঁ মহারাজ, নিশ্চিত করে বলতে পারি না। তার মানে হলো তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিয়েছিলেন। এটা খুবই গুরুতর বিষয়। তুমি যে কোনো রোগীকে ওষুধের বদলে বিষও তো দিয়ে দিতে পারো এবং হতে পারে তোমার দেওয়া বিষের কারণেই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে। সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল, না হুজুর, এমন কখনোই হতে পারে না। আমি তো আমার রোগীকে ওষুধের বদলে বিষ দেব না। এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সাধু মহারাজ চিকিৎসকের কথা শুনে বললেন, এখন তো তুমি এমনই বলবেন। তোমার কাজের সঙ্গে গাফিলতি ও একজন রোগীর জীবন নিয়ে খেলা করার অপরাধে তোমাকে 50টি চাবুক মারার আদেশ দিচ্ছি। এখন তুমি ভেবে দেখো, সত্য বলবে নাকি আমার সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার? এই কথা শুনে চিকিৎসক ভয়ে কাঁপতে লাগলো এবং সেই সাধু মহারাজের পায়ে ধরে বললেন যে হুজুর, আমি শেঠের কোনো
ওষুধ দিইনি বা কারো কোনো চিকিৎসা করিনি। সেট আমাকে 1000 টাকা দিয়েছিল এবং বলেছিলেন যদি সাক্ষীর প্রয়োজন হয় আমি তার পক্ষেই সাক্ষী দেব। এই আমার অপরাধ যে আমি লোভের বশেই সেই প্রস্তাব গ্রহণ করেছি। সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন। প্রথম চাবুক পড়তেই চিকিৎসক চিৎকার করে উঠল এবং বলল, মহারাজ আমার উপর দয়া করুন, আমি মরে যাব। প্রতিটি চাবুকের আঘাতে তার গলার থেকে করুণ আওয়াজ বেরোতে লাগলো। তার চিৎকার পুরো রাজদরবারে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। সেটের প্রথম সাক্ষীর এমন অবস্থা দেখে বাকি 4 জনের হৃদয় কেঁপে উঠল, যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছিল। এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসাবে হাজির হওয়া। সাধু মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলছো যে এই ব্যবসায়ীর স্ত্রীর মৃতদেহকে নিয়ে শ্মশানে গিয়ে জ্বালিয়ে দিয়ে এসেছো। আমাকে একটা কথা বলো, মৃতদেহকে স্নান করানোর পর কাপড় মুড়িয়ে রাখা হয়, তখন কি তোমরা সেই মহিলার মৃতদেহকে দেখেছিলে? সেই 4 জন উত্তর দিলেন, না হুজুর, আমরা তো তার মৃতদেহ দেখিনি। শেঠজি যখন তার সব চাল প্রস্তুত করলেন আমরা তাকে শুধু শ্মশানে নিয়ে গিয়েছিলাম আর তাকে নিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। সাধু মহারাজ বললেন, তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না কাপড়ে মোড়া ব্যক্তিটি আসলে মৃত নাকি কাপড়ে মোড়া ব্যক্তিটি জীবিত? কোনো ওষুধের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকা একজন জীবিত মানুষকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছো। এটাও একটা ঘোরতর অপরাধ। এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে। ওই 4 জন সাক্ষী চিকিৎসকের উপর হওয়া মারধরের ভয় পেয়ে আতঙ্কিত হয়েছিল। যখনই তারা সাধু মহারাজের মুখে এই কথা শোনে তখন তাদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। সাধু মহারাজ যেন শেঠের দিকে নম্রভাবে তাকালেন। তাকাতে শেঠের মুখের রং ভয়ে একদম কালো হয়ে গেল। সাধু মহারাজ বললেন, শেঠজি, আপনারা না 5 জন সাক্ষীর তো হাওয়া বেরিয়ে গেল। এবার তুমি বলো, যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় বা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো? সাধু মহারাজের মুখে এই কথা শোনার পর শেঠজির মুখ সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। সিংহাসনে বসে থাকা সাধু মহারাজ বললেন, শেঠকে কঠোর 10 বছরের কারাগারে থাকার শাস্তি দেব। এখনো সময় আছে, তুমি যদি চাও ব্যবসায়ীর স্ত্রীকে এখানে হাজির করো। সে ভয় পেয়ে ব্যবসায়ীর স্ত্রীকে দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালেন এবং তার মাধ্যমে ব্যবসায়ীর স্ত্রীকে রাজদরবারে নিয়ে আসলেন। সাধু মহারাজ শেঠের কাছে থেকে ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য 3 বছরের কারাবাসের অনুমতি দিলেন। এছাড়াও যারা 4 জন ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়েছিলেন তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো। এই দেখে রাজা নিশ্চিত হয়ে গেলেন আর সাধু মহারাজকে হাত জোর করে বললেন, আপনি ধন্য, আপনি শিখিয়ে দিলেন যে সঠিক বিচার কিভাবে করতে হয়। রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন, রাজন, আমার 3টি কথা সবসময় মনে রাখবেন। কখনো আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। এখন আমি আপনাদেরকে সেই 3টি জায়গার বিষয়ে বোঝাচ্ছি। এই 3টি জায়গা যদি আপনার স্ত্রীকে একা ছাড়েন তাহলে বিপদ হতে পারে। প্রথম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রকম অসুস্থ হয় বা কোনো রোগে আক্রান্ত হয় তাহলে তখন তাকে একা ছাড়বেন না। কারণ যখন কোনো নারী কোনো পুরুষকে বিয়ে করে, বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে, আমি তোমার সুখ দুঃখের সময় পাশে থাকব। তাই অসুস্থতার সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে সেবা করা, তেমন স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় যথার্থ প্রস্তুত থাকা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। দ্বিতীয়ত, যদি তোমার স্ত্রী নির্দোষ হয় বা কেউ যদি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তখন সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো। কারণ একটি মেয়ে তার বাবা মাকে ছেড়ে আসে একটি আশায় যে তার অনুভূতিগুলো বুঝবে বা সবসময় তার পাশে থাকবে। সেই জন্য পুরো পৃথিবীটাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনার স্ত্রীকে আপনার সঙ্গে রাখতে হবে। এমন সময়ে তাকে কখনোই একা ছেড়ে যাবে না। যদি কখনো এমন পরিস্থিতি আসে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তৃতীয় স্থান, আপনি কখনোই আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে ছেড়ে যাবেন না। আত্মীয় হোক বা সৎ ভাই হোক না কেন, কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রীকে একা ছাড়া উচিত না। কোনো বিশ্বাস রাখা যায় না, কারণ আজকের দিনে কখন কিভাবে কার উপর প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনোই ভুল করে আপনার স্ত্রীকে একা ছেড়ে দেবেন না। বন্ধুরা, আশা করি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর হাত দিয়ে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।